হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি। বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। দেখো, আজকে যে কয়েকটা বিষয় ধরে ধরে আলোচনা করব, সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো শুধু তোমার আর আমার সমস্যা বা তোমার আমার প্রশ্নচিহ্ন নয়, সেই বিষয়গুলোতে আজকে প্রত্যেক ছাত্র সমাজের কাছে প্রশ্নচিহ্ন, প্রত্যেক ছাত্র সমাজের একটা দৈন্য প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে সেখান থেকে তারা কিভাবে মুক্তি পাবে। এখন সেই বিষয়গুলো আমি তোমাদেরকে বলতে চলেছি। তার পূর্বে যে কথাটা বলে রাখি, দেখো, আজকে আমাদের পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ, যেখানে একজন মাধ্যমিক পাস ছাত্র হোক বা উচ্চ মাধ্যমিক পাস ছাত্র হোক, সে উচ্চশিক্ষার জন্য যখন পড়তে যাচ্ছে, সেখানে সে একটা সমস্যার সম্মুখীন হচ্ছে যে কাস্ট নিয়ে যেহেতু মামলা চলছে, সেখানে সে ভর্তি হতে পারছে না, তার মেরিট লিস্ট প্রকাশ হচ্ছে না, সে কলেজে ভর্তি হতে পারছে না। আবার দেখা যাচ্ছে যে বহু ছাত্রছাত্রী কিন্তু রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা কিন্তু ইন্টারভিউর নোটিফিকেশান পাচ্ছে না। আবার দেখা যাচ্ছে অনেক জায়গায় যোগ্য চাকরিহারা শিক্ষকরা তারা কিন্তু তাদের চাকরি হারিয়েছে। আবার দেখা যাচ্ছে একাধিক ছাত্রছাত্রী বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা কিন্তু নিয়োগের কোনো সুরাহ খুঁজে পাচ্ছে না। তাই তারা পথে নামছে, আন্দোলনে বসছে, বিক্ষোভে যাচ্ছে, মিছিল করছে, সভা করছে, অবস্থান বিক্ষোভ করছে। এই সব গোটা রাজ্যব্যাপী খবর এটাই এখন। এবার এই অবস্থায় দাঁড়িয়ে আমরা এইগুলোকে কিভাবে দেখব, কোন চোখে দেখব, কোন মেন্টালিটির দিক থেকে দেখব, সেইগুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং তোমাদেরকে ভাবতে আমি কিন্তু একটা উৎসাহ দেব বা অনুপ্রেরণা দেবো। দেখো, ডব্লিউবি, জেই, ডব্লিউবি, সিএপি, এএনএম, জিএনএম, জেনপাস, জেকা, আরও যে সমস্ত পরীক্ষাগুলো হয় যেখানে ছাত্রছাত্রীরা ভর্তি হওয়ার জন্য, সেই পরীক্ষাগুলো দিয়ে বিভিন্ন ইনস্টিটিউশনে ভর্তি হওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে, তাদের কোথাও মেধা তালিকা আটকে যাচ্ছে, তাদের ভর্তি হওয়ার প্রক্রিয়া আটকে যাচ্ছে, বিলম্বিত হচ্ছে। কারণ কাস্ট সংক্রান্ত তোমরা প্রত্যেকেই জানো, ওবিসি সংক্রান্ত মামলা নিয়ে এখনও সেটা বিচারাধীন। এবার শোনা যাচ্ছে, এবার আমরা জানতে পারছি যে সামনের মাসেই এবং এই মাসের 25 তারিখে একটা শুনানি রয়েছে। আশা করছি তোমাদের এই সমস্যার সমাধানটা তাড়াতাড়ি হতে চলেছে, যদিও বা অনেকটা কিন্তু অনেক দিন ধরে তোমরা সেটা ওয়েট করছো, সহ্য করছো। হ্যাঁ, এইটুকুনি বাচ্চা ছেলে, 17-18 বছরের ছেলেমেয়েরা তারা যেভাবে ধৈর্য রেখেছে, সত্যিই ভাবনা চিন্তা করার দরকার। কারণ আমরা যে সময় ওই 17-18 বছরে যে স্কুল লেভেলে পড়াশোনা করেছি, তখন এই রকম জটিলতার মধ্যে দিয়ে আমরা সত্যিই যাইনি। আর আজকালকার ছেলেমেয়েরা যেখানে তাদের ধৈর্য কিন্তু খুব কম, তাদের দেখা যায় যে একটা বাড়িতে মোবাইল না কিনে দিলে তারা 4 দিন 5 দিন রাত করে বসে থাকে, খায় না, বলে বাড়ি ছেড়ে চলে যাব। তারা সেই রকম ছেলেমেয়েরা, আজকালকার নবপ্রজন্মের ছেলেমেয়েরা যে একটা অসীম ধৈর্য রেখেছে, সেটাই একটা ভাবনার বিষয় আর কি। যাই হোক, সেই সঙ্গে তারা খুব তাড়াতাড়ি নিষ্পত্তি পাবে আশা করছি। দ্বিতীয়ত, দেখো, একদল ছাত্রছাত্রী যারা প্রচুর অর্থ ব্যয় করে, তারা প্রচুর পড়াশোনা করলো, পরিশ্রম করলো, তাদের বয়স পার হয়ে গেল। কারণ 10 বছর ছাড়া যারা কেউ হয়তো শিক্ষকতা করবে, 10 বছর ছাড়া পরীক্ষা হচ্ছে, তার যে স্বপ্নটা ছিল যে শিক্ষক হওয়ার, সেটা কিন্তু অনেকে হারিয়ে ফেলেছে। সেটাও একটা খুব চিন্তার বিষয়। আবার এই যে আমরা যারা পরীক্ষা দেবো, আমরা পরীক্ষা দিতে পারছি এখনও, যাদের বয়স রয়েছে, তারাও কিন্তু যে এই যে পরীক্ষা হতে চলেছে আর কবে হবে তারও কিন্তু নিশ্চয়তা কেউ বলতে পারবে না। হয়তো এটাই ফার্স্ট, এটাই লাস্ট, এমন হতে পারে। যাই হোক, দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই ডব্লিউবিএসএলএসটির অ্যাডমিট কার্ড, পরীক্ষা প্যানেল, এই সব নিয়ে কথা বলবো। দেখো, অ্যাডমিট কার্ড, প্রভিশনাল অ্যাডমিট কার্ড চলে এসছে আমাদের হাতে, আমাদের পরীক্ষার ডেট দেওয়া হয়ে গেছে, আমরা পরীক্ষাও দেবো। এবার এই সংক্রান্ত বিষয় নিয়ে একজন পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ কী বললেন, পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ কী বললেন, তার কথাটাই আমি কোট আনকোটভাবে তুলে ধরবো। তোমরা প্রত্যেকেই চেনো কাজী মাসুম আক্তারকে। তিনি বলছেন, দেখো, প্রভিশনাল অ্যাডমিট কার্ড চলে এসছে, এক্সাম হবে, প্যানেলও প্রকাশ হবে, অযোগ্যরাও অ্যাডমিট কার্ড পেয়ে গেল, তারাও ফর্ম ফিল আপ করে ফেললো। আবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়ের মতো একজন আইনজীবী, তিনি আবার পুনরায় মামলা করবেন এই বিষয়টা নিয়ে। তারপরে আবার মামলা চলবে, আবার নিয়োগ বিলম্বিত হবে। হ্যাঁ, নিয়োগের জন্য, শিক্ষকদের বেতন দেওয়ার জন্য যে বাজেটটা পেশ করবে, সেটার আগেই আর করা হবে না, এরকম মামলা হয়ে যাবে। তারপরে এত ছেলে পরীক্ষার ফর্ম ফিল আপ করলো, অ্যাডমিট পেতে যে এত টাকা দিতে হলো, মানে 500 টাকা করে যদি ফর্ম ফিল আপ ধরি, সেই টাকাটা আয় হয়ে গেল। এইরকম তিনি কিছু কথাবার্তা বলেছেন, যে এইগুলো হয়তো তিনি বলতে চাইছেন যে জেনে শুনেই এরকম একটা ট্র্যাপে ফেলা হচ্ছে, যেখানে কিন্তু সত্যি কিন্তু কোনো পরিষ্কার ক্লিন স্বচ্ছতা বুঝতে পারছি না। আমাদের এখন ফোকাস শুধু রয়েছে যে পরীক্ষা দেবো, পড়ছি, কিন্তু কি হতে চলেছে। আবার দেখো, জল্পনা তৈরি হচ্ছে, দেখো, এত আগে প্রভিশনাল অ্যাডমিট কার্ড কেন দেওয়া হলো, তাহলে কি এটা জল্পনা, যে তাহলে কি আবার নতুন কোনো প্রাতিষ্ঠানিক দুর্নীতি হতে পারে, বা প্রাতিষ্ঠানিক অসঙ্গতির দিকে যাচ্ছে, প্রাতিষ্ঠানিক পরিকল্পনা করে কিছু একটা করা হতে চলেছে, এই রকমভাবেও কিন্তু ফ্রেশার্সদের মনে, কিন্তু প্রত্যেকের মনে এইরকম একটা জল্পনা প্রশ্ন তৈরি হচ্ছে। এবার সবাই পরীক্ষায় বসবে, সবাই পড়াশোনা করছে, কিন্তু এই দিকগুলোকে নিয়ে তোমাদের একটু ভাবতে বলবো, সজাগ থাকতে বলবো। সজাগ থাকলেও অনেক কিছু হয়, কিন্তু
মাথায় রেখো। আচ্ছা, আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব যে ইডব্লিউএস সার্টিফিকেট। ইডব্লিউএস সার্টিফিকেট নিয়ে কলকাতা গ্যাজেটে একটা জায়গা ছিল যে যেগুলো ক্যাটাগরি, যেগুলো এছাড়া আদার্স যেগুলো রয়েছে সেগুলো পরীক্ষার লাস্ট ডেট, ফর্ম ফিল আপের পরীক্ষা না, ফর্ম ফিল আপের লাস্ট ডেটের আগে সার্টিফিকেটগুলো ইস্যু হয়ে যেতে হবে। কিন্তু যে সেন্ট্রাল স্কুল সার্ভিসের যে যতগুলো নোটিফিকেশান ছিল এসএলএসটি সংক্রান্ত, একটা জায়গাতে ছিটে ফোটা উল্লেখ নেই ইডব্লিউএস নিয়ে, অন্য ক্যাটাগরি দিয়ে নিয়ে আছে। এবং যখন ক্যাটাগরি এডিট করতে দিল, সেখানেও ইডব্লিউএস নিয়ে ছিটে ফোটা উল্লেখ নেই, শুধু একটা জায়গায় একটা উল্লেখ ছিল যে যাদের ওবিসি ইডব্লিউএস সার্টিফিকেট আছে আপাতত তারা যে কোনো একটা দিয়ে করতে পারে, পরে ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় দেখা যাবে। সবার জন্য ক্লিয়ার করে দিল, তাদেরকে সার্টিফিকেট নাম্বার দিতে হচ্ছে আর তোমার ক্যাটাগরি সিলেক্ট করতে হচ্ছে। কিন্তু ইডব্লিউএস নিয়ে অনেক কিছু ভুলভ্রান্তি করে বসলো ছাত্রছাত্রীরা, কোথাও একটা ক্লিয়ার নোটিফিকেশান কিছু দিল না। প্রথমে 3-4 দিন যখন ক্যাটাগরি এডিট দিল সেখানে সার্টিফিকেট নাম্বার দেওয়ার অপশান দেয়নি, পরে সেটাকে আপডেট করা হলো, সেখানে অনেক ছাত্রছাত্রী ভুল করে ফেললো, তারা ছোটাছুটি অস্থিরতা। আবার দেখো, এই মুহূর্তে যে ইডব্লিউএসের ভবিষ্যৎটা নিয়ে কথা বলছি, অনেকের মুখ থেকে শুনতে পাচ্ছি যে তারা এই পরবর্তী সময়ে ইডব্লিউএস নিয়ে জিজ্ঞেস করতে গিয়েছিল, তাদেরও কাউকে বলেছে যে ইডব্লিউএস সার্টিফিকেট থাকলেই হবে, ভেরিফিকেশনের সময়, ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় দেখা হবে। তাহলে তারা সেই মতো ইডব্লিউএস ক্যাটাগরি সিলেক্ট করে ফর্ম ফিল আপ করেছে। এখন তারা বলছে তারা ওটা জেনে নিয়ে এসে নিজেরা করেছে, কিন্তু পরে যখন ক্যাটাগরি আপডেটের লাস্ট ডেট পেরিয়ে গেল, তারপর তার বন্ধু বান্ধবদের বলছে। তোমরাও কিন্তু খোঁজ নিয়ে দেখবে, এরকম অনেকে আছে। অনেকে করেছে 12 তারিখ যে ক্যাটাগরি এডিটের ডেটটা এক্সটেন্ড করা ছিল, তার আগে যাদের ইস্যু হয়েছে, এরকম হাজারো ছাত্রছাত্রী পাবে যারা ওখানে ইডব্লিউএস করেছে। কিন্তু নিয়ম তো একটা হওয়া উচিত যে কোনো। এবার দেখো, পরবর্তী সময়ে দেখা যাবে যে তুমি জেনারেল হিসাবে ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে গেছো, তুমি জেনারেলের কাট অফ তুলতে পারো না, কিন্তু ইডব্লিউএস হলে হয়ে যেত, তুমি পাস করতে পারলে না, আর কি আইনি লড়াই লড়তে যাবে তুমি? তোমাকে তো ডাকাই হবে না আর ইন্টারভিউতে। তাহলে তোমাদেরকে একটু সজাগ হতে বলবো এই বিষয়টা, পড়াশোনার পাশাপাশি এই দিকটাও কিন্তু তোমরা একটু নজর রেখো যে কী হতে চলেছে। কারণ অসারে কখন কী হয়ে যাবে সেটা বুঝে ওঠা যাবে না। হেল্প ডেস্কের লোকেরা, মানে যে সমস্ত আছেন হেল্প ডেস্কে, তারা বিভিন্ন রকম বলছেন, তার কারণ তাদের কাছেও ক্লিয়ার কিছু নেই। আর গ্যাজেট অনুযায়ী কোথায় ক্লিয়ার কী হচ্ছে আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। তো এইগুলো কিন্তু ভাবনা চিন্তার একটা বিষয়। অনেকে কিন্তু অবহেলিত হবে এই জায়গায়। যদি দেখা যায় যে ইডব্লিউএস সবার জন্য অর্থনৈতিক বছর অনুযায়ী নিয়ে নিল, তাহলে যারা জেনারেল হিসেবে করলো, রিটেনে বসে গেলে আর নাও তো শুনতে পারে যে তুমি জেনারেল হিসেবে রিটেন দিয়েছো, তোমার রিটেনের মেরিট লিস্ট জেনারেল হিসাবে হবে। তাহলে এই বিষয়গুলো ভেবে দেখো কেমন। ভালো থেকো, ভালো পড়াশোনা করো, বেস্ট অফ লাক।